গুড মর্নিং কলকাতা। সকালের মিষ্টি একটা রোদের মধ্য দিয়ে আমাদের আজকে ঘুম ভাঙলো। আজকে সারাদিন কোথায় কোথায় ঘুরবো, কী খাবো, কী দেখবো, সেই চিন্তা করতে করতে সকালের ঘুমটা খুব সকালেই ভেঙে গেল। আর ঘুম ভাঙতে ভাঙতে সকালে সুন্দর একটি চা খেয়ে বের হয়ে পড়লাম কলকাতা দেখার জন্য। আর আমাদের আজকে সারাদিন ঘোরার জন্য আমাদের একটি ট্যুরিস্ট বাস আগে থেকে ঠিক করা ছিল, যেই বাস দিয়ে আমরা সারাটা কলকাতা আজকে ঘুরে ঘুরে দেখব। বাস দিয়ে যাওয়ার সময় বিভিন্ন পৌরাণিক বিল্ডিংগুলো আমাদের চোখে পড়ছিল। বিল্ডিংগুলো সত্যি খুব অসাধারণ ছিল, যদিও কলকাতার এইটাই হচ্ছে সবচেয়ে অন্যরকম এক বৈশিষ্ট্য। দেখতে দেখতে আমরা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে চলে আসলাম। যদিও মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, খুব সকালে আসার কারণে বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমরা ঢুকতে পারিনি। আর এই দুঃখটা ভোলার জন্য আমরা গেটের সামনে কিছু ছবি তুলে নিলাম। তারপর আমরা আবার উঠে পড়লাম আমাদের বাসে। বাসে যাওয়ার সময় আমরা অনেক মজা করছিলাম। চারপাশে সুন্দর পরিবেশ, কলকাতার মানুষের জীবনযাত্রা ও চোখে পড়ছিল অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা নানান বইয়ের দোকান, যা সত্যি খুব মনোমুগ্ধকর। বাইরে খানিকটা রৌদ্র থাকার জন্য অনেকেই চাচ্ছিল না এই মুহূর্তে রাস্তায় নেমে অলিতে গলিতে হাঁটবে। মনটা একটু আবারও খারাপ হয়ে গেল, কিন্তু আমরা ঠিক করলাম সন্ধ্যার দিকে আমরা আবার বের হবো। এখানে অলিতে গলিতে হেঁটে দেখবো বইয়ের প্রত্যেকটি দোকান, এবং অবশ্যই কফি হাউসে গিয়ে এক কাপ কফি খাবো। তারপর আমরা চলে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল হাওড়া ব্রিজ। চলুন সেতুর সৌন্দর্য উপভোগ করতে করতে জেনে নেওয়া যাক হাওড়া সেতুর ইতিহাস সম্পর্কে। হাওড়া সেতু বা হাওড়া ব্রিজ, সরকারি নাম রবীন্দ্র সেতু, হুগলি নদীর উপর অবস্থিত কলকাতা ও হাওড়া শহরের মধ্যে সংযোগ রক্ষাকারী সেতুগুলোর মধ্যে অন্যতম। হাওড়া সেতু ভারতের পশ্চিমবঙ্গের হুগলি নদীর উপর অবস্থিত বড় খিলানযুক্ত একটি জ্বলন্ত সেতু। সেতুটি 1943 সালে অনুমোদিত হয় এবং 1945 সালে পুরাতন পন্টন সেতুর বদলে বহির্বাহু সেতুটির উদ্বোধন হয়। 1965 সালের 14 জুন সেতুটির নাম পরিবর্তন করে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রবীন্দ্র সেতু রাখা হয়। রবীন্দ্র সেতু বঙ্গোপসাগরীয় প্রবল ঝড় ঝঞ্ঝাগুলো সহ্য করতে সক্ষম। এই সেতু দিয়ে দৈনিক 80,000 যানবাহন ও প্রায় 10 লক্ষ পথচারী চলাচল করে। কলকাতা আসার আগ মুহূর্ত পর্যন্ত একটি স্বপ্ন ছিল যে কলকাতা আসার পর অবশ্যই হাওড়া ব্রিজটি ঘুরে দেখব। আলহামদুলিল্লাহ সেই স্বপ্নটি পূরণ হলো। তাই যখনই আপনারা কলকাতা আসার পরিকল্পনা করবেন, আপনাদের লিস্টে সর্বপ্রথম হাওড়া ব্রিজ ঘুরে দেখার পরিকল্পনাটি অবশ্যই রাখবেন। আমরা প্রায় বিকালের দিকে হাওড়া ব্রিজটি ঘুরতে বেরিয়েছিলাম। তখন আকাশ ছিল কিছুটা মেঘাচ্ছন্ন ও পরিবেশের বাতাসটা ছিল খুবই ঠান্ডা। বেশ মনোমুগ্ধকর ও সুন্দর একটি পরিবেশের সাক্ষী হলাম আমরা। দুপুরে ঘুরতে ঘুরতে ঠিক করছিলাম আজকে কী খাওয়া যায়। কুরকুরে পানিতে ডুবানো ফুচকা থেকে শুরু করে সুস্বাদু বিরিয়ানি, মশলাদার কাঠি রোল এবং মুখের জল আনা রসগোল্লা, কিছুই যেন মিস করতে না পারি আজকের এই কলকাতার ট্যুরে, তাই মাথায় ঘুরছিল। কলকাতা খাবারের জন্য অনেক বিখ্যাত। মাছের ঝোল, সর্ষে ইলিশ, চিংড়ি মালাইকারি, রসগোল্লা এবং সন্দেশের মতো মিষ্টি বাঙালি রন্ধন ঐতিহ্যের আইকনিক উদাহরণ। আমরা কলকাতা ঘুরতে ঘুরতে অনেক খাবারই ট্রাই করেছি, যদিও সেইগুলো ভিডিওতে ধারণ করতে পারিনি। আপনারা যখনই কলকাতা আসবেন অবশ্যই খাবারগুলো ট্রাই করবেন। তাছাড়াও আপনি যদি প্রশ্ন করে থাকেন কলকাতায় খাবারের জন্য বিখ্যাত রাস্তা কোনটি, ডেকরে লেন বা ডেকরে স্ট্রিটে ঘুগনি চাট। কলকাতার অন্যতম জনপ্রিয় খাবার ডেকার স্ট্রিট, যা ডেকার্স লেন নামে পরিচিত। সেখানে আপনি চেষ্টা করতে পারেন সব ধরনের কিছু, যা আপনি হাতে নাগালেই পেয়ে যাবেন। আমাদের ট্যুরিস্ট বাস যখন রাস্তা দিয়ে যাচ্ছিল চোখে পড়ল ইডেন গার্ডেন, যেখানে বড় বড় খেলার সাক্ষী হয়ে আছে। ইডেন গার্ডেনে দেখতে খুবই সুন্দর লাগছিল বাইরের দিক থেকে। যদিও আমাদের বাস এখানে নামার অনুমতি নেই, তারপরও আমরা বাস থেকে চোখ জুড়ানোর সৌন্দর্য দেখে নিচ্ছিলাম। রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিলাম। আমাদের সবচেয়ে আকর্ষণীয় যে স্থানটি, যেটির জন্য আমরা সারাদিন ওয়েট করেছিলাম, সেটি হচ্ছে প্রিন্সেপ ঘাট, যেখানে আমরা অনেকটা সময় পার করব, ছবি তুলব এবং সন্ধ্যা অবধি কিছুটা সময় সেখানে থেকে আমাদের লাঞ্চটুকুও করে নেব। প্রিন্সেপ ঘাট প্রিন্সেপ ঘাট হলো কলকাতার হুগলি নদীর তীরে ব্রিটিশ যুগে নির্মিত একটি ঘাট। ঘাটটি মহামতি অশোকের শিলালিপির পাঠোদ্ধারকারী প্রাচ্যবিদ জেমস প্রিন্সেপের স্মৃতিতে নির্মিত হয়। এর প্যালাডিয়ান পোর্চটির নকশা করেন ডব্লিউ ফিটজগেরাল্ড। ঘাটটি নির্মিত হয় 1841 সালে। বিদ্যাসাগর সেতু এই ঘাটের ঠিক পাশেই তৈরি হয়েছে। বিকালের ঠিক অনেকটা সময় আমরা এই ঘাটে কাটিয়েছি, ছবি তুলেছি, মজা করেছি। যদিও ইচ্ছে ছিল নৌকাতে করে ঘাটটি ঘুরে দেখব, সময় স্বল্পতার কারণে তা হয়ে ওঠেনি। কিন্তু যে সময়টুকু আমরা এখানে বসেছিলাম একদমই মন্দ কাটেনি। অনেক সুন্দর কিছু স্মৃতি নিয়ে আমরা বাংলাদেশে অবশ্যই ফিরব। বসে সময় পার করতে করতে আমরা ঠিক করলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। এইখান থেকে খুব বেশি একটা সময় লাগেনি আমাদের যেতে। ঠিক বিকালের সময়টাতে আমরা পৌঁছলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল হলো ভিক্টোরিয়া স্মৃতিসৌধ,
যা পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত রানী ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ। উল্লেখ্য, ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী উপাধি ছিলেন। আগাগোড়া শ্বেতপাথরের তৈরি মহারানী ভিক্টোরিয়ার নামাঙ্কিত এই স্মৃতিসৌধটি, যা এটি বর্তমানে প্রদর্শনীশালা ও জাদুঘর হিসাবে সবার কাছে খুবই আকর্ষণীয়। পার্কটি ঘুরতে ঘুরতে আমরা জেনে নিই এই নকশা সম্পর্কে। বেলফাস্ট সিটি হলে স্থাপত্য শৈলীর আদলে ভিক্টোরিয়ার স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করেন স্যার উইলিয়াম এমারসন। প্রথমে তাকে ইতালির রেনেসাঁ স্থাপত্য শৈলীর স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করতে বলা হলেও তিনি শুধুমাত্র ইউরোপীয় স্থাপত্য শৈলীর প্রয়োগের বিরোধিতা করেন এবং ইন্দো সারাসেনিক শৈলীর সঙ্গে মুঘল উপাদান যুক্ত করে মূল স্মৃতির নকশা প্রস্তুত করেন। ভিনসেন্ট অ্যাসোস ছিলেন এই সৌধের অধিকক্ষ স্থপতি। সৌধ সংলগ্ন বাগানটির নকশা প্রস্তুত করেছিলেন লর্ড রেডেসডেল ও স্যার জন প্রেইন। কলকাতার মার্টিন অ্যান্ড কোম্পানি সংস্থার উপর নির্মাণ কাজের দায়িত্ব অর্পিত হয়েছিল। অসাধারণ এই স্থাপত্যশৈলী দেখে আমাদের চোখ জুড়িয়ে যাচ্ছিল বারবার। প্রতিটি কোনায় কোনায় ছিল সুন্দর কিছু স্মৃতি, যা কলকাতার এই জাদুঘরটিতে না আসলে কখনোই আমরা টের পেতাম না। তাই কথা না বাড়িয়ে কলকাতার এই ভিক্টোরিয়াল মেমোরিয়াল পার্কের জাদুঘরের সৌন্দর্য আপনাদের নিয়ে উপভোগ করা যাক। চলুন দেখি। ভিক্টোরিয়াল মেমোরিয়াল পার্ক ঘোরা শেষ করে আমরা চলে আসলাম কলকাতায় অবস্থিত বিজ্ঞান জাদুঘর। সায়েন্স সিটি কলকাতার একটি বিজ্ঞান সংগ্রহশালয়
ও বিজ্ঞানকেন্দ্রিক বিনোদন উদ্যান। এটি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ জাতীয় বিজ্ঞান সংগ্রহালয় ও পরিষদের অধিভুক্ত একটি বিজ্ঞান কেন্দ্র। পূর্ব কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস UJBS হেলডেন অ্যাভিনিউ এর সংযোগস্থলে 50 একর জমির উপর সায়েন্স সিটি অবস্থিত। 1997 সালের 1 জুলাই সায়েন্স সিটি উদ্বোধন হয়। সায়েন্স সিটি স্থাপনের মূল উদ্দেশ্য ছিল কলকাতাবাসীর কাছে বিজ্ঞানকে জনপ্রিয় করে তোলা। সারাদিন ঘোরাফেরা শেষ করে আমরা চলে আসলাম রাতে হোটেলে, কারণ আমাদের পরদিন খুব সকালে আমরা ঘুম থেকে উঠে আমাদের ব্যাক করতে হবে বেনাপোল বর্ডার হয়ে বাংলাদেশে। ঠিক বিকালের নাগাদ আমরা বাসে উঠে রওনা দিচ্ছিলাম ঢাকার উদ্দেশ্যে। রওনা দেওয়ার সময় বাস থেকে চোখে পড়ল গ্রামীণ বাজার, যেখানে দেখা যাচ্ছে নানান রকমের ফর্সা সাজিয়ে বসে আছেন দোকানদাররা। যার যার মতো প্রয়োজনীয় জিনিস সেখান থেকে কিনে নিতে পারছেন খুব সহজেই। সুন্দর কিছু স্মৃতি নিয়ে আবারও ফিরতে হচ্ছে এই ব্যস্ততম শহর ঢাকাতে, কিন্তু মনটা পড়ে আছে সেই কলকাতাতেই। ইনশাল্লাহ সামনের দিকে নতুন কোনো স্থান বা ভ্রমণের কাহিনী নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত অফ দ্য ট্র্যাকের সঙ্গেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।